স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসনাত। কৃষি, রপ্তানি আর রেমিট্যান্স, এই তিন ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। আর রপ্তানি মানেই তৈরি পোশাক খাত, যেখানে অন্যান্য খাত অনেকটাই পিছিয়ে। একটি পণ্যের উপর এই নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য কতটা মঙ্গল, তারই উত্তর খুঁজবো আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। রপ্তানি খাত নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ। নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত। আমি একটু প্রথমেই জানতে চাই, আমি যে কথাটি বললাম আর কি, যে একটি খাতের উপর এত নির্ভরশীলতা, মানে এটা আমাদের অর্থনীতির জন্য আসলে কতটা? যে কোনো সময় একটা বাস্কেটে সব ডিম রাখলে বাস্কেটটা পড়ে গেলে সবগুলা ডিমই নষ্ট হয়ে যাবে। কাজেই বলা হয়ে থাকে যে বিভিন্ন বাস্কেটে ডিমগুলো রাখা, অর্থাৎ রপ্তানিকে একটা বিভিন্ন খাতের উপর যদি নির্ভরশীল হয় তাহলে সেটা স্বাস্থ্যকর। কিন্তু বিভিন্ন খাতের যে প্রবৃদ্ধি সেটা যে সবসময় একত্রে ঘটবে এমন কিন্তু কথা নয়। এবং আমাদের দেশে যেটা হয়েছে যে একটা সময় আমরা পাট, চা এসব রপ্তানির উপর নির্ভরশীল ছিলাম, এবং কালের বিবর্তনে আমাদের এখন পোশাক খাতই হচ্ছে গত 2 দশকের যদি বলি প্রধান রপ্তানি খাত। এবং আমরা জানি যে এখান থেকে 80 থেকে 85% পর্যন্ত রপ্তানি আমাদের পোশাক খাত থেকে আসে। তো আরেকটু চিন্তার বিষয় হচ্ছে, এটা কিন্তু শুধু যে পোশাক খাতের উপর আমার নির্ভরশীলতা তা না। পোশাক খাতের ভেতরেও যখন আমি পোশাক খাত বলি, এটা কিন্তু এক রকমের পোশাক নয়। এর মধ্যে ডেনিম জিন্স আছে, এর মধ্যে আমার টি শার্ট আছে, এর মধ্যে সোয়েটার আছে, এর মধ্যে আন্ডারগার্মেন্টস আছে, নানান রকম পণ্য কিন্তু আছে। সেখানেও যদি আমরা দেখি তাহলে কিন্তু পোশাক খাতের মধ্যেও যে প্রোডাক্টগুলো আমার যায়, সেখানে গুটিকতক প্রোডাক্টেই কিন্তু আমাদের নির্ভরতা। কাজেই একটা খাত হিসেবে যদি না দেখে আমরা বরং যদি প্রোডাক্টে ডাইভার্সিটি আনতে পারি, তাও কিন্তু আমাদের একটু নিশ্চিত আমরা থাকতে পারি যে আমরা অনেক ধরনের প্রোডাক্টের উপরে নির্ভর করছি। কাজেই পোশাক খাতের উপর একক নির্ভরশীলতা শুধু নয়, পোশাক খাতের ভেতরে যে প্রোডাক্টের উপরে গুটিকতক প্রোডাক্টের উপরে নির্ভরশীলতা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাটা প্রথম করা উচিত। কারণ হঠাৎ করে আমরা যাব অন্য খাতে, এবং সেই প্রচেষ্টাও সরকার চালাচ্ছে, কিন্তু হঠাৎ করে অন্য খাতগুলো কিন্তু এইভাবে ডেভেলপড হয়ে উঠবে না। সুতরাং পোশাক খাতটাকে আমাদের অবহেলা করা যাবে না। এর ভিতরে কি করে ডাইভার্সিটি আনতে পারি সেটা দিয়ে শুরু করতে হবে। যে কোনো সময় একটা ইকোনমি যত ডাইভার্সিফাইড তত বেশি ভালো। এবং সে কারণেই এমনকি আমরা খেয়াল করেছি যারা পোশাক শিল্পের মালিক তারা নিজেরাও কিন্তু অনেক নতুন ইনভেস্টমেন্ট অন্য খাতে করছেন। তারা পোশাক শিল্পের পাশাপাশি অন্য খাতে করছে। তার মানে আপনি যেটা বলছেন যে শুধুই এটা, আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ফজলুল হক। আপনাকে স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমরা যে বিষয়টি নিয়ে নাজনীন আপার সাথে কথা বলছিলাম, যে একটি খাতের উপর আমাদের পুরো রপ্তানি নির্ভরশীল, সেটা আসলে অর্থনীতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ না কতটা মঙ্গলজনক, আপনি কি মনে করেন? কোনো অবস্থাতেই মঙ্গলজনক না, কোনো ফর্মুলাই বলবে না এটা মঙ্গলজনক। কারণ এটা মানে পুটিং অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট, এটা কখনোই মানে একটা শুভ সংবাদ না। এবং এটা যেটা নাজনীন আপা বলতেছিলেন যে এটা আমাদের ডাইভার্সিফিকেশনের অনেক রকম আছে। একটা বাইরের ডাইভার্সিফিকেশন, একটা পোশাক খাতের ভিতরে ডাইভার্সিফিকেশন। কিন্তু আমার মনে হয় যে বাইরের ডাইভার্সিফিকেশনটা আগে দরকার। পোশাক খাতের ভিতরে যে ডাইভার্সিফিকেশন সেটা কিন্তু হচ্ছে। বাইরের ডাইভার্সিফিকেশনটা আমরা অনেক খাত নিয়ে কথা বলেছি, হয়তো মানে আশাপ্রদ ফল আমরা পাইনি। যেমন আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যাল অনেকদিন পরে এসে এখন পিক করছে। হ্যাঁ, এটা হয়তো আরো একটু সময় লাগবে। লেদার সেক্টর এই পিক করে আবার ডাউন হয়, মানে একটু কনফিউজিং। সো কিন্তু আমরা যদি দেখি লেদার সেক্টরে 1 বিলিয়নের উপরে আছে, আর কোনো খাত কিন্তু 1 আর বিলিয়ন কেউ নাই। মানে বাট আপনি দেখেন 1 বিলিয়ন হচ্ছে 28 বিলিয়ন পরে এসে 1 বিলিয়ন ডলার। লেদার তো হওয়ারই কথা। লেদার কিন্তু ইভেন গার্মেন্টস এর থেকেও আমাদের জন্য পুরনো অনেকগুলো সম্ভাবনা। এটা কোথাও একটা ঝামেলা আছে। মানে এটা মনে হয় যে আরেকটু মানে যারা পলিসি মেকার আছেন প্রাইভেট সেক্টরের লোকজনকে নিয়ে তাদেরকে আরেকটু। ফজলুল ভাই, এটাও আমার মনে হয় যে যখন একটা সেক্টর সফল হতে থাকে আমাদের উদ্যোক্তাদের মধ্যেও থাকে কি যে আমি ওখানে ইনভেস্ট করব। মানে গার্মেন্টস ভালো করছে, যখন গার্মেন্টস উঠছিল সবাই মানে উদ্যোক্তারা হচ্ছে কি, উদ্যোক্তারা পাশের লোকের সাকসেসটাকে খুব বেশি প্রভাবিত হয় যে নাজনীন আপা এটা করে খুব সাকসেসফুল হয়েছে, সো লেটস গো অন দ্যাট। হ্যাঁ, এটা আমাদের সোসাইটিতে এটা। এবং আমার কাছে কেন যেন মনে হয় যে এই উদ্যোক্তারা কিন্তু অনেকেই ফার্স্ট জেনারেশন উদ্যোক্তা। কারণ আমার স্বাধীনতার পরে তো আমার গার্মেন্টস সেক্টরের ধরেন স্বাধীনতার 10 বছরের পর থেকে এটার উত্থানটা শুরু হলো, পিক যদি বলি। আমার কাছে মনে হয় যে এখানে অনেকেই কিন্তু, আপনারাও যখন শুরু করেছেন আপনারা কিন্তু, তারপর আপনাদের দুজনের কথায় যা বোঝা যাচ্ছে যে আসলে এটা খুব বেশি আমাদের জন্য মঙ্গলজনক। আমরা আরো আলোচনা করব। আলোচনার এ পর্যায়ে নিচ্ছি 1 মিনিটের একটি ছোট্ট বিরতি।
বিরতির পর আবার স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমরা কথা বলছিলাম রপ্তানি খাত নিয়ে। তো রপ্তানি খাত নিয়ে আপনারা দুজনেই বলছেন যে আসলে মঙ্গলজনক নেই, একটি খাতের উপর এতটা নির্ভরশীল, কিন্তু অন্যান্য খাতগুলো উঠছে না কেন? আমি যদি লেদারের কথা বলি, চামড়া বা চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য একটা সময় খুবই ভালো ছিল, কিন্তু যে কারণে হোক, বিভিন্ন কারণে সেটা অনেক নেমে গেছে এবং এটা নামছে তো নামছেই। আমরা যদি পাটের কথা বলি, পাট আবার একটু রাইজ করছে, কিন্তু একটা সময় পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি মানে পণ্য। এই সেক্টরগুলো উঠছে না কেন? এটা এটা একটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকে, কিছু ইন্টারনাল ফ্যাক্টর থাকে। ধরেন যেই খাতগুলোর কথা বললেন, যে এই খাতগুলোতে আমার মনে হয় যে উদ্যোক্তাদের যেই একটা এক ধরনের লেগে থাকা বা একটা সিরিয়াসনেস, এইখানেও কিছু অভাব আছে। আপনার গার্মেন্ট সেক্টরে কিন্তু আমরা অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে কিন্তু আজকে জায়গায় এসেছি। সর্বশেষ রানা প্লাজা, তার আগে তাজরিন ফ্যাশন, এর আগে অনেক শ্রমিক অসন্তোষ, এগুলো কিন্তু আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে। কিন্তু গার্মেন্টসের উদ্যোক্তাদের যেই এক ধরনের রেজিলিয়েন্স, একটা মানে এই যে কোনোভাবেই হোক আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এই যে একটা প্রাণান্তকর প্রচেষ্টা, এইটা কিন্তু এই প্রবলেমগুলোকে মানে খুব বেশি মানে এগুতে দেয়নি, প্রবলেমকে এগুতে দেয়নি। কিন্তু আপনি যেটা বললেন যে চিংড়ি খাত, পাট খাতে এখানেও প্রবলেম এসেছে, কিন্তু প্রবলেমটাকে ফেস করার মতো যে স্ট্রং মেন্টালিটি। ওই খাতগুলো ধরেন যেমন চিংড়ি মাছের, আপনি চিংড়ির যদি হ্যাচারি চিন্তা করেন, হ্যাচারিতে একটা ভাইরাস অ্যাটাক হওয়া মানে কয়েক কোটি টাকার চিংড়ি একদিনে। সেইখান থেকে সেরকম সতর্কতা নেওয়া দরকার। আমি সেটাই বলছি যে এইখানে যেই তাদের যে মানে সারা পৃথিবীতে তো একইভাবেই চলছে, তারা তো অন্যরা পারলে আমরা পারবো না কেন? গার্মেন্টস আমাদেরকে একসময় মনে হয়েছিল যে এত এত কমপ্লায়েন্স আসলে মেনটেন করা সম্ভব না, কিন্তু এখন তো আমরা মানে ইন কোর্স অফ টাইম প্রুফ করেছি যে এইটাও মেনটেন করা সম্ভব। এখন আমরা আরো এক ধাপ এগিয়ে যাচ্ছি, পরিবেশকে সংরক্ষণ করছি, সেটা ভিন্ন প্রশ্ন। এত কিছুর পরেও ফজলুল হক দেখেন কিছু কিছু খাত কিন্তু উঠছে, যেমন লেদার, চামড়া যেটা, সেটা একটা হয়তো স্থবির অবস্থায় আছে, কিন্তু চামড়াজাত পণ্য, বিশেষ করে ফুটওয়্যার, লেদার ফুটওয়্যার এবং লেদার গুডস, এটা কিন্তু রাইজিং। এবং বিশেষ করে আমাদের লেদার ফুটওয়্যার কিন্তু যেটা হচ্ছে যে একটা নীরব বিপ্লব হচ্ছে, সেটা রপ্তানি না হোক, আমাদের দেশীয় বাজারের যে চাহিদা, যে অর্থটা আমরা বিদেশি জুতায় ব্যয় করতে হতো ইম্পোর্ট করার জন্য, এখন কিন্তু আমাদের দেশি বাজারে দেশীয় যে পণ্য, এটার একটা বিরাট বিপ্লব ঘটে গেছে। এবং সবচেয়ে বড় কথা, বড় বড় হাতে গোনা যদিও এখনো যারা ফুটওয়্যার তৈরি করেন, তারা কিন্তু অনেক ধরনের পণ্য নিয়ে আসছেন, যেমন তারা অনেক ধরনের ব্যাগ তৈরি করছেন। এবং এইটা যদি এখন অন্যরা ফলো করে, যেটা একটু আগে উনি বলছিলেন যে রেজিলিয়েন্স উদ্যোক্তাদের, সেটা একটা বিষয়, কিন্তু আমার মনে হয় কি সরকারও কি খুব বেশি সহায়তা শুধু একটা সেক্টরকে দিচ্ছে না? আমি যদি রপ্তানি প্রণোদনার কথা বলি, তার সিংহভাগই তো চলে যাচ্ছে গার্মেন্টস খাতে, গার্মেন্টসে বা টেক্সটাইলের মাধ্যমে। গার্মেন্টস, এটা গার্মেন্টসে যাচ্ছে শুনলে ফজলুল হক ভাই একটু রাগ হবেন, এটা যাচ্ছে থ্রু টেক্সটাইল, আবার নতুন বাজারে যাওয়ার জন্য সরাসরি গার্মেন্টসকে দেয়া হয়। সেটাতেই আসলে সরকারের যে 2,500 কোটি টাকার মতো যে ক্যাশ সাবসিডি, তার প্রায় অর্ধেক মোটামুটি গার্মেন্টস খাতে চলে যায়, বিকজ এটার ভিতর দিয়ে যায়। সেইখানে আমার কাছে মনে হয় যে গার্মেন্টসের ভিতরেও আমাদের কিন্তু একটা জিনিস হয়েছে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ যেটা, এটা কিন্তু একটা নীরব বিপ্লব এখানেও ঘটেছে। যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ, যে বুতাম, তারপর জিপ, তারপর যে প্যাকেটের ভরে আমরা পণ্যটা পাঠাই, সেই সব জায়গায় আমি মনে করি গার্মেন্টস সেক্টরে যেভাবে থ্রু টেক্সটাইল এই সেক্টরকে পোশাক রপ্তানি বা নতুন বাজারের জন্য দেওয়া হয়, আমার মনে হয় অ্যাক্সেসরিজ খাত বা কিছু খাতকে এইভাবে আরো প্রণোদনা নতুন খাতকে দেয়া যেতে পারে। আরেকটা হচ্ছে লেদার, কিন্তু ধরেন অনেক পুরনো আমল থেকে কিন্তু ক্যাশ ইনসেন্টিভ পেয়ে আসছে, তো ওইখানে একটু এখন আমাদের ভেবে দেখার দরকার আছে যে কিভাবে কিন্তু এই খাতগুলো এখন আসলে কমপ্লায়েন্ট হচ্ছে না। বিশেষ করে সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন কমপ্লায়েন্সের উপর সবচেয়ে বেশি গুরুত্ব। আমাদের গার্মেন্টস খাত যেভাবে অভিযোজিত খুব তাড়াতাড়ি হচ্ছে, অন্যান্য খাতগুলো হচ্ছে না, এই কারণে কি পিছিয়ে আছে? আমার আরেকটা জিনিস মনে হয়, মানে এটা আমার একেবারে নিছক অনুমান, যে কোনো স্টাডি নাই, যে এখনো যেটা বলছিলাম যে গার্মেন্টসে সবাই আশেপাশে, আপনি যদি দেখেন আপনার পাশে 10 জন গার্মেন্টস ব্যবসায়ী পাবেন, এর ভিতরে পাবেন যে 8 জন সফল ব্যবসায়ী আছে, 2 জন হয়তো ভালো করতে পারে নাই। সো আপনি অনুপ্রাণিত হচ্ছেন, আমি অনুপ্রাণিত হচ্ছি। তো গার্মেন্টসে যখন এই প্রবৃদ্ধিটা একটু কমে গেছে, এইটা হয়তো গার্মেন্টসের প্রবৃদ্ধিটা যখন একটা সার্টেন লেভেলে গিয়ে স্থবির হয়ে যাবে, একটা কখনো কখনো তো হবেই, তখন হয়তো অন্য সেক্টরগুলি বুম করবে, যে তখন হয়তো যারা প্রবাবল ইনভেস্টার, তারা ফোর্সড হবে টু থিঙ্ক মানে সামথিং ডিফারেন্ট। এখন হয়তো সহজ, গার্মেন্টসটা তুলনামূলকভাবে সহজ, কারণ আপনি আশেপাশে 10 জনকে পাচ্ছেন। একটু বোধহয় স্কিলেরও ব্যাপার আছে গার্মেন্টসে, কিন্তু যে ওয়ার্কাররা নিয়ে ওনারা শুরু করেছিলেন, তারা কিন্তু ওনারা এখন কিছু স্কিলড ওয়ার্কার পান, কিন্তু 20 বছর আগে একদম আনস্কিলড ওয়ার্কার। একই প্রবলেম আছে, কিন্তু আমার মনে হয় যে উদ্যোক্তাদের যে
প্রাণান্তকর প্রচেষ্টা সেইটা আসবে যখন গার্মেন্টস আরেকটু মানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, তখন হয়তো কিন্তু ফজলুল ভাই, আপনি অন্য আমরা জায়গায় একটা স্টাডি একটা করেছি force ইদানিং যাবে। বিআইডিএস এ, একটা স্টাডি করে আমরা দেখেছি যে গার্মেন্টস এর ওয়ার্কারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও প্রচুর ট্রেনিং অর্গানাইজেশন এখন ছোট হচ্ছে, বড় যেহেতু আছে, garment is this sector, এখন কিন্তু survival এর জন্য লেদারে লাগে। আপনি দেখেন লেদার ফুটওয়্যার বুম করছে, কিন্তু ওইখানে আপনি যদি ওয়ার্কার্স এর স্কিলের ব্যাপার বলেন বা লেদার টেকনিশিয়ান যারা ডিজাইনার যে একটা, সেইখানে কিন্তু আমাদের ওই ধরনের সরকারি কিছু ট্রেনিং অর্গানাইজেশন আছে, প্রাইভেট সেক্টর কিন্তু আসছে না। ওই ম্যাচিংটা খুব দরকার। প্রাইভেট সেক্টর আসবে না, কারণ প্রাইভেট সেক্টর হ্যাঁ। দিচ্ছে তার হয়তো কাস্টমার বেজ কাস্টমার বেজ না, সেই জন্য কাস্টমার বেজ নাই। ওইটা যে সরকারের, যেমন আমাদের কি ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এক্সপোর্ট পলিসিতে কিছু থ্রাস্ট সেক্টর লেখা থাকে যে সরকারের প্রায়োরিটি সেক্টর, কিন্তু আসলে এই প্রায়োরিটি সেক্টরগুলো কি প্রায়োরিটি পাবে, কিভাবে পাবে, সেগুলো যদি স্পষ্ট না থাকে তাহলে হয় কি এগুলা নিয়ে প্রাইভেট সেক্টর কিন্তু চিন্তা করে না। উনি যদি জানেন, আজকে যদি ফজলুল হককে জানে যে আমার লেদার ফুটওয়্যারে সরকার আগামী 5 বছরে এই এই জিনিস প্রণোদনা দিবে, তাহলে উনি কিন্তু চিন্তা করবে যে আমি কি একটা ট্রেনিং ইনস্টিটিউট করব ফর স্কিল ডেভেলপমেন্ট লেদারের জন্য। অর্থাৎ আমার কাছে মনে হয় যেন তার মানে আমরা আপনাদের আলোচনা আমি যতটুকু বুঝলাম 3টি পয়েন্ট এসেছে: অনুপ্রাণিত হওয়ার বিষয়ে কমপ্লায়েন্ট, এবং আরেকটা হচ্ছে যে মানে উদ্যোক্তাদের যে একটাই। তো আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথে স্টুডিওতে কথা বলতে আছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ এবং এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ফজলুল হক। আমরা কথা বলছিলাম রপ্তানি খাতের মানে বিকাশ নিয়ে। আমরা একটু যদি জানতে চাই, রপ্তানি খাত এগুচ্ছে, শ্রমিক কি পাচ্ছে আসলে? আমি যদি প্রথমে, আপনি যেহেতু এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ছিলেন, শ্রমিক আসলে কতটুকু পাচ্ছে? শ্রমিকরা আপনি যদি বাংলাদেশের ওভারঅল পার্সপেক্টিভে দেখেন, তাহলে আপনার মনে হয় শ্রমিকরা সেক্টর যেমন উন্নত হচ্ছে, শ্রমিকরাও কিন্তু মানে একই ভাবে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারাও কিন্তু উন্নত হয়েছে। আপনি যদি কিছু আমি ব্যাপার বলি যে এই সেক্টর যখন শুরু হয়েছিল শ্রমিকদের ন্যূনতম বেতন ছিল 900 সামথিং, 930 টাকা, 962 টাকা, 962 টাকা, সেটা এখন 5300 টাকা, 6 গুণ বৃদ্ধি হয়েছে। আপনি না, আপনি কি মনে করেন না 5300 টাকা এখনো কিন্তু সারা বিশ্বের যতগুলো দেশ পোশাক রপ্তানি করে সেখানে সর্বনিম্ন, মানে সেকেন্ড? এখানে আমাদের কিন্তু অনেক জায়গাতে আমরা সর্বনিম্ন। শুধু যদি আপনি বাংলাদেশের ওভারঅল পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রিকে আলাদাভাবে তো দেখতে পারবেন না। আপনি আমাদেরকে যখন কম্পেয়ার করবেন, তখন ওই দেশের সঙ্গে যখন কম্পেয়ার করবেন, ওই দেশের অন্য লোকের একটা বেতনের সঙ্গে আমাদের অন্য একটা সেক্টরের বেতন কম্পেয়ার করলে এরকম একটা ডিফারেন্স পাবেন। হ্যাঁ, তো এখন আর এটা হলো ন্যূনতম বেতনটা কিন্তু শেষ কথা না। আমরা কিন্তু সবসময় ন্যূনতম বেতনটাকে এমনভাবে উপস্থাপন করি অ্যাজ ইফ যে সবাই ওই বেতনটাই পাচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে ওই বেতনটা সবাই পাচ্ছে না। হ্যাঁ, যেমন কম্বোডিতে একটা নিয়ম আছে যে সর্বোচ্চ বেতনের একটা লিমিট করে দেওয়া আছে বাই ল। বাংলাদেশে এটা আপনি চিন্তাও করতে পারেন না যে সর্বোচ্চ লিমিট বাই ল করবে। সো এই যে ইমপ্রুভমেন্ট, এবং ইমপ্রুভমেন্টটা তো একদিনে আসবে না। আপনি ইউ স্টার্টেড ফ্রম 900 টাকা, হ্যাঁ, এখন আপনি ওভারনাইট তো 9000 টাকা যেতে পারবেন না। ইন্ডাস্ট্রিকেও সেই স্পেসটা দিতে হবে। এবং যেমন ধরেন সর্বশেষ যেটা বৃদ্ধি পেয়েছে সেটা 2000 টাকা বৃদ্ধি পেয়েছে। সো এবং এখন কিন্তু একটা আইনও এরকম করা হচ্ছে যে প্রতি বছর একটা মিনিমাম ইনক্রিমেন্ট করা হবে, যেটা আগে ছিল না। অন্যান্য খাতের কি অবস্থা? অন্যান্য খাতের অবস্থা কিন্তু আপনি যদি শ্রমঘন খাত ধরেন, শ্রমঘন খাতে গার্মেন্ট সেক্টরের তুলনায় আর কোনো খাতের কোনো কম্প্যারিজনে চলে না। অনেক খাতে মিনিমাম ওয়েজটাই বলা নাই, কিছুই নাই, মিনিমাম ওয়েজ নাই। আমাদের এখানে যে কমপ্লায়েন্ট মানে ওয়ার্ক প্লেস, যে তার সেফটি সিকিউরিটি বা ওয়ার্ক প্লেস তার কমফোর্টের কথা যেগুলো চিন্তা করা হয়, এগুলো যত কিছু করা হয় ওগুলো কিন্তু অন্য কোনো সেক্টরে ওগুলো তো নাই। মানে বাংলাদেশের, আমি সেটাই বলছিলাম যে আপনি বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা কম্পেয়ার করতে বাংলাদেশকে নিয়ে, আপনি যদি বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোকে নিয়ে কম্পেয়ার করেন, আপনি একসাথে দুইটা পরিচয় বহন করছেন, সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, আবার সেকেন্ড লার্জেস্ট মানে সবচেয়ে কম বেতন দেন, তাহলে সেটা একটু বিপরীতমুখী হয়ে যাচ্ছে। না, এটা বিপরীতমুখী হচ্ছে না এই কারণে যে আমাদের যতগুলো স্ট্রেংথ আমরা বলি, হ্যাঁ, এটা কিন্তু একক স্ট্রেংথ না। অনেক সময় আবার এটা ভুল ব্যাখ্যা করা হয় যে আমাদের এখানে শ্রমিক সস্তা বলেই আমরা এক্সপোর্ট করছি। এটা কিন্তু অনেকগুলো যদি ফ্যাক্টর হয়, এখানে গবেষক আছেন যে অনেকগুলো ফ্যাক্টরের ভিতরে আমাদের যে শ্রমিক, আমি একটু গবেষক ওনার কাছে একটু জানতে চাই, মানে আপনাদের স্টাডি কি বলছে, বিশেষ করে আরএমজি অন্যান্য খাতের কি অবস্থা শ্রমিকদের আপনি একটু দেখেন, সেটা হচ্ছে উনি যেটা বলছিলেন যে আমরা তো সবাই চাই যে শ্রমিক যেন আমাদের যে অ্যাভারেজ যে ইনকাম, আমাদের পার ক্যাপিটা ইনকাম, তার উপরে শ্রমিক পাক, এটা আমরা কেনা চাইবো। কিন্তু জিনিসটা হচ্ছে উনি যেটা বলছিলেন যে আমাদের হঠাৎ করে যখন বৃদ্ধিগুলো হয় তখন হচ্ছে
এমপ্লয়ার যারা তাদেরকে কিন্তু একটা স্পেস দিতে হবে ওটা অ্যাডজাস্টমেন্টের, সেই কারণেই ওনারা গ্র্যাজুয়ালি হয়তো বাড়ানোর যেটা কথা। এবং একটা যেটা হয়েছে এখন যেটা বললো যে প্রতি বছর বিশেষ করে ইনফ্লেশন হলে, মূল্যস্ফীতি হলে সেটার সাথে যেন মজুরিটা অ্যাডজাস্ট হয়, তাহলে হবে কি রিয়েল ইনকামটা কমবে না শ্রমিকের। সেটা একটা কিন্তু একটা বিরাট একটা ব্রিদিং স্পেস দিবে শ্রমিককে, যে তাকে অন্তত তার রিয়েল ইনকামটা কমবে না। কারণ আমাদের সাধারণত প্রতি বছর বছর কিন্তু মিনিমাম ওয়েজ নির্ধারিত হয় না, 2-3 বছর পর পর একটা সাধারণত দেখা যায় আন্দোলন সংগ্রাম কিছুটা হয়ে তারপরে হয়তো মিনিমাম ওয়েজটা বাড়ে। এখন উনি যেটা বলছিলেন যে অন্য খাতগুলো যেটা, আমরা কিন্তু সেসব জায়গায় অনেক খাতেই আছে মিনিমাম ওয়েজ নাই। এবং তারপরে যেটা যে অপরচুনিটি কস্ট, একটা শ্রমিক যদি তার এখানে লাভজনক না হয় তাহলে কিন্তু সে অন্য জায়গায় এমনিতেই সরে যাবে, সেখানে দক্ষতার একটা সেটা তো ব্যাপার যাচ্ছে, আছে। কিন্তু মাইগ্রেশনটা কিন্তু আমরা খুব, মাইগ্রেশনটা যদি আমরা একটু বলতে চাই যে মাইগ্রেশন আমাদের শ্রমিকের কিন্তু খুব আমাদের বেশি। শ্রমিকের মাইগ্রেশন আছে উইদিন দ্য ইন্ডাস্ট্রি, মানে হ্যাঁ। ইন্ট্রা ইন্ডাস্ট্রি মাইগ্রেশন, কারণ স্কিলের একটা ব্যাপার আছে। স্কিলের ব্যাপার আছে। কারণ যে এখন গার্মেন্টসে কাজ করছে সে ফার্মাসিউটিক্যালে কাজ করতে পারবে কাজ না। করতে পারবে না, কিন্তু যেটা কিন্তু হচ্ছে নিজ যে সেক্টরের মধ্যে মাইগ্রেশনের হারটা তো খুব কম। না, বেশ না, না, কম না, অনেক অনেক বেশি। অনেক বেশি। এবং আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম যে আপনি মিনিমাম ওয়েজ স্ট্যান্ডার্ডে চিন্তা করবেন না, তার কিন্তু অনেকটা স্কাইজ দ্য লিমিটের মতো। যদি সে তার, আপনি যদি মিনিমাম ওয়েজটা অনেক হাই করে দেন তাহলে একটা খারাপ দিকও আছে, তখন স্কিল ডেভেলপমেন্টে যে নিজের একটা চেষ্টা, সেই চেষ্টাটাও কিন্তু একটা ঘাটতি হতে পারে। যে এখন কিন্তু একজন শ্রমিক 5,300 টাকায়, প্র্যাকটিক্যালি 5,300 টাকা শুরু করেন, একটু একটু বেশিতে 5,500 বা 6,000 কাছাকাছি শুরু করে, তারা কিন্তু 10, 12, 15, 20,000 টাকা বেতন নিতে পারে, কিন্তু তাকে তো ওই জায়গাটা পৌঁছতে হবে। এটা কিন্তু সব সেক্টরেই, যে আপনি যদি টিভি হাউসের কথাই বলেন যে আপনি একটা নবিশকে যে বেতন দিবেন আপনার বেতন একরকম হবে না। যে সুতরাং ওই জায়গাটা কিন্তু তার সামনে খোলা আছে, ওই পথটা কিন্তু তার সামনে খোলা আছে। আরএমজির ক্ষেত্রে হয়তো সেটা খোলা আছে, অন্যান্য সেক্টরে আপনি নিজেই বলছিলেন যে খুবই মানে খারাপ অবস্থা। অন্যান্য সেক্টরগুলো যেটা আপনি যেমন রপ্তানি যেমন আগের কথা বলছিলেন, এবং অন্যান্য সেক্টরগুলো অর্গানাইজড হয় নাই। গার্মেন্ট সেক্টরটা কিছু অনেক খাত বেশি আছে, ফোকাস। যেমন ফার্মাসিউটিক্যাল অনেক organized। ফার্মাসিউটিক্যাল অনেক অর্গানাইজড, এবং ওখানে শুরুতে একটা স্কিলড ওয়ার্কার দরকার, এবং সেই স্কিলটা নিয়েই ওইখানে ঢুকছে। বা আপনি টেক্সটাইলও যদি ধরেন, প্রাইমারি টেক্সটাইল, ওইখানে কিন্তু অনেক স্কিল ওয়ার্কার দরকার। দুর্ঘটনায় পরপর শ্রমিকের অবস্থাটা আমরা বিশেষ করে টাম্পাকোর ঘটনাও যদি দেখি, সেক্ষেত্রে আসলে যথাযথ ক্ষতিপূরণ বিমার টাকাগুলো তারা ঠিকমতো পায় না। এখন এটা হচ্ছে কি, বিমাটা আমি বলি যে বিমা, শ্রমিকদের বিমার ক্ষেত্রে গার্মেন্ট সেক্টর অ্যাজ এ হোল, হ্যাঁ, আমি যখন বিকেএমির প্রেসিডেন্ট ছিলাম 2004 সালে, আমরা এটা বাধ্যতামূলক করেছি। যে এটা কিন্তু সরকার বাধ্যতামূলক করেন, আমরা অ্যাসোসিয়েশন থেকে বাধ্যতামূলক করেছি যে তোমার মেম্বারশিপ থাকবে না যদি তুমি শ্রমিকদের গ্রুপ ইন্স্যুরেন্স না করো। এবং এটা কিন্তু দেখেন, এটা কিন্তু সরকার আমাদেরকে বাধ্য করেন, আমরা নিজেরা 2006 এর লেবার লতে বোধহয় আছে যেটা 2006 সালে, 2006 না, এটা এই 2013-তে সেটা 6-এর যেটা 13-তে সংশোধনী, সেখানে এটা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আমরা নিজেদের উদ্যোগে 2004 সালে এটা বাধ্যতামূলক করেছি। এবং আগে যেমন ক্ষতিপূরণের টাকা 1 লক্ষ টাকা ছিল, সেটা দ্বিগুণ করা হয়েছে। কিন্তু আনফরচুনেটলি আপনি যেটা বলছেন, ট্রাম্পও তার মানে এটাই বিষয়। তাহলে আমরা যেটা বুঝলাম যে আলোচনায়, যে আসলে রপ্তানি খাতের অন্যান্য খাতকে এগিয়ে আসতে হলে শ্রমিক, মালিক এবং সরকারি সবকিছুই দরকার। এই ছিল আজকের আয়োজনে, দেখা হবে আগামী।